বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের চিফ কোঅর্ডিনেটর বা মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্ট তিনি দেন। আর এই পোস্ট ঘিরে আজ সারাদিন রাত থেকে শুরু হয়েছে সারা বাংলাদেশে বেশ শোরগোল চলছে, কথাবার্তা চলছে সব মহলে। কি আছে হাসনাতের এই পোস্টে? আমরা অনেকেই জেনেছি, নিউজ পেপার যারা পড়ি বা বিভিন্ন সংবাদ মাধ্যম ফলো করি, কি আছে সেখানে। তো এই বিষয়ে একটু ইন ডেপথ দেখা যাক কি আছে ওখানে বা এর মাহাত্ম্য কি, এই পোস্টের সিগনিফিকেন্স কি এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। তো যা জানা যায় হাসনাতের পোস্ট থেকে, হাসনাত কিছুদিন আগে পাঠকদের মনে করিয়ে দিয়েছিলেন, তিনি তার এই পোস্টে উল্লেখ করেছেন যে আপনাদের আমি মনে করিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি ধারণার কথা আমি বলেছিলাম। হাসনাত মেনশন করছেন তার গত রাতের পোস্টে রিফাইন্ড আওয়ামী লীগ, তার মানে আওয়ামী লীগকে সুগার কোটেড করে নিয়ে আসা হচ্ছে নতুন করে পুনর্বাসন করবার জন্য। এটি একটি ভারতীয় পরিকল্পনা, আওয়ামী পুনর্বাসন পরিকল্পনা। আর যে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীকে এবং সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং হাসিনা ঘনিষ্ঠ এবং হাসিনার আত্মীয় তাপসকে, এরা সামনের দিকে থাকবে এবং এইটি হবে নতুন আওয়ামী লীগ। এবং এরা হাসিনার গত জুলাই অগাস্ট বা তার আগে থেকে বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা করবে, সমালোচনা করবে, হাসিনাকে বয়কট করবার ঘোষণা দিয়ে আসবে যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, নতুন মোড়কে নতুনভাবে, এরকম একটি স্টাইলে এই আওয়ামী লীগ চলে আসবে, যে যা কিনা হবে একটি রিফাইন্ড আওয়ামী লীগ। তো হাসনাতদের এই প্রস্তাব দেওয়া হয়েছে 11 মার্চ বিকেল 2:30টার দিকে, আর দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। পোস্ট থেকে অবশ্য জানা যায়নি তাদেরকে ক্যান্টনমেন্টে চায়ের দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নাকি ফোনে দেওয়া হয়েছিল প্রস্তাবটি, না লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়ে জানা যায়নি। ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তো যা বোঝা যায় সামনাসামনি হয়েছিল বিষয়টি, আসলে সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট বা কনটেক্সট সেটি বলছে। তো হাসনাতদের বলা হয়েছিল, হাসনাত সহ আরও দুজন, হাসনাত বলেছেন যে আরও দুজনকে আমাদের এই প্রস্তাবটি দেওয়া হয় এবং বলা হয় যে আরও কয়েকটি রাজনৈতিক দলকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব। তারা রাজি হয়েছে আসন ভাগাভাগির সমঝোতায়, যে তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে বা নতুন এই প্রস্তাবিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার একটি অংশ তারা হবে, মৌন থেকে সম্মতি দিয়ে যাবে, বিনিময়ে আসন ভাগাভাগি হবে বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা হয়েছে। তো হাসনাতরা এটা প্রত্যাখ্যান করেছেন। আর প্রত্যাখ্যান করলে পরে একটি রাগত ভয়েস তাদেরকে বলে, হাসনাতের পোস্ট থেকেই পড়ছি যেরকমটি লেখা আছে, ইউ পিপল নো নাথিং। একটি রাগত ভয়েস হাসনাতকে এবং হাসনাতদের বলে, হাসনাত যখন প্রত্যাখ্যান করলেন এই ক্যান্টনমেন্টের প্রস্তাব, তাদেরকে বলে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অভাব রয়েছে। আরও বলা হয়েছিল, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। সো এখানে গ্রামারের ভুল আছে, ইন্ডিকেট করা ভালো। উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, সেন্টেন্সটি হওয়া উচিত ছিল উই হ্যাভ বিন ইন দিস সার্ভিস ফর 40 ইয়ার্স। এনিওয়ে, কার ভুল আমি জানি না, সেটি যেরকম ছিল সেরকমই পড়ছি। আমরা 40 বছরের বেশি সময় ধরে এই চাকরি করছি, এই সার্ভিসে আছি। সম্ভবত কোনো সামরিক অফিসারের কথা বলা হচ্ছে যার সার্ভিসে 40 বছর পূর্ণ হয়েছে, এবং এটিও বলা হয়েছে যে তোমাদের বয়সের চাইতে বেশি সময় ধরে আমি সার্ভিসে আছি। সো আমি যা কিছু বলছি অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের এগুলো মেনে নিতে হবে। তো হাসনাতদের আরও বলা হয় যে তোমরা যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে বিরোধিতা করো, তাহলে এর যে পরিণতি হবে, দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে বা যা কিছু কনসিকুয়েন্স এটির থাকবে, এর দায় তোমাদের নিতে হবে। আর অন্যদিকে হাসনাতরাও বলে দেন মুখের উপর, যেমনটি হাসনাতের পোস্টে আছে, যে আওয়ামীদের পুনর্বাসন করবার চেষ্টা করলে যে প্রতিক্রিয়া হবে, যে কনসিকুয়েন্স হবে দেশে, যা কিছু হবে, এটির যে আউটকাম, এটির দায়িত্ব আপনাদের নিতে হবে। তো এরকম চলে বিষয়টি, এবং এক পর্যায়ে হাসনাতরা সেই মিটিং অসমাপ্ত রেখেই
শেষ করেন কথোপকথন বা প্রস্তাব, আর সামনের দিকে এগোয় না খুব বেশি। তো এখন হাসনাত বলেছেন যে জুলাই অগাস্টে আমরা যে আন্দোলন করেছি, আন্দোলনের সে উত্তাল দিনগুলো, তখনও আমাদের বিভিন্নভাবে নানা রকম লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। কখনো বিভিন্ন এজেন্সি থেকে হাসনাত হয়তো বিন করেছেন, গোয়েন্দা সংস্থা, সেটি ডিবি হতে পারে, ডিজিএফআই হতে পারে, এনএসআই হতে পারে, বিভিন্ন এজেন্সির কথা বলেছেন, এবং বলেছেন কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা রকম প্রস্তাব, নানা রকম লোভনীয় অফার আমাদের দেওয়া হয়েছিল। আমরা সেগুলো প্রত্যাখ্যান করেছিলাম ছাত্র জনতার উপর ভরসা করে। তো আমরা এখন আশা করব, হাসনাত বলেছেন যে এখনো আপনাদের সঙ্গে পাবো, আপনারা ভরসা দিলে, আপনারা আমাদের সঙ্গে থাকতে রাজি হলে আমরা এই হীন উদ্দেশ্য, যারাই চাচ্ছে, যেই মহলটি চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য, এই দেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনবার জন্য, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করব, এই প্রস্তাবের বিরোধিতা করব, এবং আমরা চাইবো আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত না হোক। ছাত্র জনতা এবং আপনারা যদি আমাদেরকে আবার ভরসা দেন, আমাদের সঙ্গে থাকেন, তাহলে এই চেষ্টা আমরা আবার করবো এবং সেই চেষ্টায় আমরা সফল হব। এইটি বলেছেন হাসনাত। তো হাসনাত আশঙ্কা প্রকাশ করেছেন যে এই পোস্ট প্রকাশিত হলে আমার কি অবস্থা হবে, আমি কোথায় থাকব, এইসব কথাও কিন্তু সেখানে আছে। তো একটি কথা হলো এখন যে এই যে বলা হয়েছে যে রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমরা গত কয়েকদিন এই নমুনা দেখতে পাচ্ছি। গত কয়েকদিনে কিছু রাজনৈতিক দল ভিন্ন সুরে কথা বলছে, বেশ সফট কর্নার দেখতে পাচ্ছি তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে। এবং অতি সম্প্রতি করা রিজভী সাহেব, অতি সম্প্রতি কেন বলছি, আজই রিজভী সাহেব ঢাকার উত্তরা সংলগ্ন দক্ষিণখানে একটি মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করবার সময় মিস্টার রিজভী, বিএনপির প্রধান মুখপাত্র এই মুহূর্তে, বেশি কথা বলছেন সবসময়। তো মিস্টার রিজভী বলেছেন, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, তারা যদি জনগণকে ক্ষমা করে, তাহলে আমাদের কিছু আর বলবার থাকে না। বেশ সফট কর্নার মনে হচ্ছে। আর আওয়ামী লীগের ব্যাপারে হার্ড লাইনে যেতেও চাইনি। গত অভ্যুত্থান পরবর্তী সময়ে কখনোই বিএনপি হার্ড লাইনে যেতে চাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে অন্যান্য বিষয়ে যতটা সরব থেকেছে, নির্বাচন এগিয়ে আনবার জন্য যতটা চেষ্টা করেছে, যথেষ্ট সচেষ্ট ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ব্যাপারে কিন্তু মোটেই সেই পরিমাণ সতর্কতা, সচেতনতা কিংবা চেষ্টা কোনোটাই দেখা যায়নি। তো মিস্টার রিজভী সেই চেষ্টার ধারাবাহিকতা আজও বললেন, জনগণ যদি তাদেরকে ক্ষমতায় আসতে দেয়, রাজনীতি করতে দেয়, তাহলে আমাদের আর কি বলবার থাকতে পারে। বেশ মজার ব্যাপার, মিস্টার রিজভী কিন্তু উল্লেখ করেননি বিএনপি জনগণের অংশ কিনা। চমৎকার বিষয়, ইন্টারেস্টিং। জনগণ যদি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাহলে তাদের বা কি বলবার আছে বিএনপির। ইন্টারেস্টিং কথাটি। তো এইভাবেই রাজনৈতিক দলগুলো সাড়া দিচ্ছে এই লোভনীয় প্রস্তাবে। ভারতের চক্রান্তের অংশ এটি, ভারতের এর সঙ্গে জড়িত, বিজেপি জড়িত, মোদী সরকার জড়িত। তাদের চেষ্টা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা, হাসিনাকে পুনর্বাসিত করা। যদিও আপাত দৃষ্টিতে তারা বলছে হাসিনাকে বাদ দিয়ে করা হবে, তো মূল কথা তো এইটি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা হচ্ছে। তো এই গেল রাজনৈতিক দলগুলোর ব্যাপার, তারা যেভাবে বেইমানি করছে ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষার সঙ্গে, সেইটি বোঝা যাচ্ছে পরিষ্কার। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা একটি অংশ হতে চাইছে কোনো না কোনো কারণে, আর এটি জাতির সঙ্গে বেইমানি, পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড কথা। আর সেই ক্যান্টনমেন্টের আগত ভয়েস, আমাদের ধারণা এটি সেনাবাহিনীর প্রধানকে ইঙ্গিত করেছেন হাসনাত। এবং আমরা আসিফ মাহমুদের বক্তব্য থেকে সাম্প্রতিককালে জানতে পেরেছি, ২১ টিভির সঙ্গে কথোপকথনে বা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন অধ্যাপক ডক্টর ইউনূসের নাম উচ্চারিত হয়, নাম প্রস্তাব করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, তখন ওয়াকারুজ্জামান বিরোধিতা করেছিলেন। এবং ওয়াকারুজ্জামান নানাভাবে বোঝাতে চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কনভিক্টেড পার্সন, আইনের মাধ্যমে শাস্তি পাওয়া একজন ব্যক্তি, তিনি কি করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। তাছাড়া আওয়ামী লীগ তাকে একদমই পছন্দ করে না। আওয়ামী লীগ এই দেশের 40% লোক আওয়ামী লীগ করে, তারা একে পছন্দ করেন না, ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। তাহলে ডক্টর ইউনূস কি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। তো ছাত্র জনতা বা ছাত্র প্রতিনিধিরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এই কথা মানেননি। তারা খুব সোচ্চার ছিলেন এবং তারা অনড় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাই তাদের তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। তো শেষ অবধি ওয়াকারুজ্জামান মেনে নিতে বাধ্য হয়েছিলেন এই দাবি, এবং বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে তোমাদের এই দাবি মেনে নিচ্ছি। তো এতেই বোঝা যায় ওয়াকারুজ্জামানের মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সাবঅর্ডিনেশন কতটুকু আছে কি নেই। এবং অতি সম্প্রতি রাওয়াতে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদের যে সংগঠন, সেইখানে তিনি যে বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্যে তিনি কিন্তু প্রোটোকল ভঙ্গ করে
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অধ্যাপক ইউনূসকে আমি বলেছি, এমন একটি কথা বলেছিলেন যেখানে সুস্পষ্টভাবে ইনসাবঅর্ডিনেশন প্রকাশ পাচ্ছে। তো এটি আমরা বুঝে ফেলেছি অলরেডি। ক্যান্টনমেন্টে বসে তিনি কলকাঠি নাড়ছেন, ক্ষমতার বিকল্প একটি কেন্দ্রবিন্দু তিনি বানাবার চেষ্টা করছেন ক্যান্টনমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পাশ কাটিয়ে। এই কথা এখন এই দেশের জনগণের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে। আর 11 মার্চের যে ব্যাপারটি ঘটেছে এখানে, হাসনাতদের যে প্রস্তাব দিয়েছেন বা আওয়ামী লীগ পুনর্বাসন প্রজেক্টের ডিরেক্টর হিসেবে যেভাবে তিনি কাজ করছেন, এটি পরিষ্কার দেশদ্রোহিতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্ট্রেইট ফরওয়ার্ড ইনসাবঅর্ডিনেশন। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রতি তার কোনো আনুগত্য নেই, এটি পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি নিয়ে কি ভাবছে, ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস কি ভাবছেন, ওয়াকারুজ্জামান আর সেনাবাহিনীর প্রধান হিসেবে থাকতে পারেন কিনা, পরিষ্কার থ্রেট হয়ে উঠেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরকারকে ভেবে দেখতে হবে বিষয়টি। ছাত্র জনতা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন। সো ভয় পাবার কোনো কারণ নেই। সরকারের যা সিদ্ধান্ত নেবার নিতে হবে এবং খুব দ্রুত নিতে হবে এই সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান সকল সীমা ছাড়িয়ে যাচ্ছেন, তিনি ধৃষ্টতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন অলরেডি, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ। সরকারের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে হবে এবং যত দ্রুত আসবে ততই দেশের জন্য ভালো, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।